জনগণ বোকা নয়, এদেশের ছাত্র এবং যুব সমাজ বোকা নয়। 24-এর পূর্ব এদেশের জনগণের যে সচেতনতা, যে জাগরণ, 24 পরবর্তী সচেতনতা এবং জাগরণের সাথে 24-এর পূর্বের তুলনা করলে লাভ হবে না। যেন ভাবে ক্ষমতায় গিয়ে আবারও বাংলাদেশে ফ্যাসিবাদের পদধ্বনি নতুন মাত্রায় শুরু করবেন, এদেশের জনগণ তা হতে দেবে না। কথায় কথায় একটা রাজনৈতিক দল নিজেদেরকে বড় দল হিসাবে দাবি করেন। 20 বছর তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি, যাদের বয়স 20 থেকে 35 বছর পর্যন্ত, তারা ভোট দিতে পারে নাই। তাদের টোটাল জনগণের 35% হচ্ছে তাদের সংখ্যা। সুতরাং এই তরুণ যুবক এবং এই ছাত্র যারা নতুন বাংলাদেশ এনে দিয়েছে, আগামী দিনে এই নতুন বাংলাদেশে তারা যে ভোট দেওয়ার সুযোগ পাবে, তাদের ভোট কোথায় গিয়ে পড়বে তার উপরেই নির্ভর করবে আগামী দিনে কারা বড় দল আর কারা ছোট দল। 20 বছর তো বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, তরুণ প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি। তাদের পরিমাণ 3 ভাগের 1 ভাগ, 35% তরুণ ভোট। এই তরুণ ভোটাররা আগামী দিনে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষক এবং টেন্ডারবাজদেরকে আগামী দিনে তারা ভোট দেবে না, এটি পরিষ্কার। সুতরাং জাতীয় সংসদ নির্বাচন, আমরা এমন নির্বাচন চাই যেখানে জনমতের যথাযথ প্রতিফলন হবে, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ক্রেডিবল, ফেয়ার ইলেকশনের জন্য জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, এটি যদি করতে হয় অবশ্যই নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে, অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। নির্বাচন ব্যবস্থা এবং রাষ্ট্র সংস্কার ছাড়া যেভাবে কোন নির্বাচন এদেশের শহীদ পরিবার চায় না, এদেশের আহতরা চায় না, এদেশের 18 কোটি মানুষ চায় না। কারা চায়? ক্ষমতায় যাওয়ার জন্য যেভাবে কারা যেতে চায়, এদেশের জনগণ তাদেরকে পছন্দ করছে না। আমরা যারা রাজনীতি করি, জনগণের পালস বুঝতে হবে। জনগণ কি চায়, কিভাবে চায়, কতটুকু চায়, সেটা উপলব্ধি করেই আপনাকে নতুন মাত্রায়, নতুন ভাবে জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে 24শে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে। ওই ভাবে জনগণকে প্রতারিত করে আগামী দিনে ক্ষমতায় কেউ যেতে পারবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, জামাত ইসলামী বাংলাদেশ এই জন্য দাবি করে আসছে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে সমানভাবে ভূমিকা পালন করতে হবে। কোন দলকে বিশেষভাবে সুযোগ দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। ডিএমপি কমিশনার সাহেব, আপনি বলেছেন 9 তারিখে মিরপুর হসপিটালের নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আপনি বলেছেন যে এটা ব্যবসায়িক দ্বন্দ্বে নিহত হয়েছে। মিথ্যা কথা। পরিবারের সদস্যদের পক্ষ থেকে পরিষ্কার ভাবে বলা হয়েছে, প্রতি মাসে 2 লক্ষ করে টাকা চাঁদা দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে সোহাগের কাছ থেকে, কিন্তু তিনি দিতে রাজি হন নাই, যার কারণে তাকে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে শেষে পৈশাচিক কায়দায় তাকে হত্যা করা হয়েছে পরিবারের সদস্যদের মধ্যে। যেখানে পরিবারের সদস্যরা
এই বক্তব্য দিচ্ছেন, সেখানে ডিএমপি কমিশনার সাহেব কাদেরকে খুশি করার জন্য এই বক্তব্য দিচ্ছেন জানি না। পরিবারের সদস্যরা দাবি করেছে পরিবারের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে সেই মামলার 3 জনের নাম কাটিয়ে দিয়ে নতুন 3 জনকে ঢোকানো হচ্ছে। পরিবারের সদস্যরা পরিষ্কার করেছে নতুন তাদেরকে ঢোকানো হচ্ছে মামলার তালিকায়। এরা এই ঘটনার সাথে জড়িত নয়। যাদের নাম এখানে ছিল তাদের নাম পুনঃস্থাপনের জন্য পরিবার দাবি জানিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, সুতরাং আমরা লেভেল প্লেইং ফিল্ডের যে দাবি করছি, পুলিশ প্রশাসন কাদেরকে খুশি করার জন্য ভূমিকা পালন করছে। আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে থানা, ডিসি অফিস, এসপি অফিস থেকে শুরু করে এই সমস্ত অফিসগুলো একটা রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে। এটি কোনোভাবে লেভেল প্লেইং ফিল্ডের এটা সিচুয়েশন নয়, পরিবেশ নয়। আমরা বলছি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে হবে। তাদের বক্তব্য, বিবৃতি, স্টেটমেন্ট আমাদের কাছে কখনো কখনো এই ধারণা আমাদের কাছে পরিষ্কার করছে। এই ধারণা থেকে জনগণকে রক্ষার জন্য, জনগণকে এই ধারণা থেকে বের করে আনার জন্য তাদেরকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। তাদের বক্তব্য এবং ভূমিকা কোন একটা দলকে খুশি করা বা কোন একটা দলের প্রতিনিধি হিসাবে তাদের ভূমিকা এবং বক্তব্য কার্যক্রম প্রমাণিত হচ্ছে। এদেশের জনগণ এটি মেনে নেবে না। এই জন্য আমরা বলেছি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমরা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আমরা বলছি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের মধ্য দিয়ে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটা ফেয়ার ইলেকশনের জন্য, ক্রেডিবল ইলেকশনের জন্য সরকার এবং নির্বাচন কমিশনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা সেই দাবি সূচনা থেকে জানিয়ে আসছি। খুবই দুর্ভাগ্যজনক হলো সত্য যে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যারা ভূমিকা পালন করেন, 54 বছরে এখন পর্যন্ত নির্দয়ভাবে 1,10 লক্ষের উপরে প্রবাসী রয়েছে। এই সমস্ত প্রবাসীদেরকে বাংলাদেশে তাদেরকে ভোট দেওয়ার জন্য, নাগরিক অধিকার প্রয়োগের জন্য, সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য এখন পর্যন্ত এই 54 বছরে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। খুবই দুর্ভাগ্যজনক। আমরা আমাদের 7 দফা দাবি অন্যতম একটি গুরুত্বপূর্ণ দাবি হিসাবে আমরা সরকারের কাছে বলেছি, আমরা নির্বাচন কমিশনের কাছে বলেছি যে অবিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রবাসে অবস্থানরত রেমিটেন্স যোদ্ধাদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা বলেছি প্রক্সি ভোটার নয়, তাদের অনলাইনের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে অথবা পোস্টাল ভোট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রক্সি ভোটের নামে একজনের ভোটার একজন দেওয়ার সুযোগ দিলে চলবে না। এখনো যে সময় রয়েছে নির্বাচনে, সেখানে অনলাইনের মাধ্যমে ভোট অথবা পোস্টাল ভোটের ব্যবস্থা করার জন্য যে সময়ের প্রয়োজন, সেই সময় এখনো আমাদের হাতে রয়েছে। সুতরাং অবিলম্বে প্রবাসীদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সেই দাবি আমরা 5 আগস্টের পর থেকে আমরা দিয়ে আসছি। আমরা পরিষ্কারভাবে বলেছি যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য, জনগণের গণতান্ত্রিক যে অধিকার সেটি প্রয়োগ করার পরে প্রতিটি ভোটকে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য আমরা বলেছি কালো টাকা এবং সন্ত্রাসকে নিয়ন্ত্রণের জন্য আমরা বলেছি একটি ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট গঠনের জন্য আমরা বলেছি সকল দল এবং মতে
প্রতিনিধিত্ব যেন আসতে পারে সেই ধরনের একটি ভারসাম্যপূর্ণ একটি পার্লামেন্ট গঠনের জন্য প্রপোর্শনাল নির্বাচন ব্যবস্থা, যেটি হচ্ছে পিআর, তাহলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে অর্থাৎ পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের জন্য আমরা দাবি জানিয়ে আসছি। যারা কালো টাকায় বিশ্বাস করেন, যারা সন্ত্রাসী কায়দায় ভোট সেন্টার দখল করার প্রতিযোগিতা করেন, যারা জাতীয়ভাবে ক্ষমতায় যেতে চান, তারাই মূলত পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন চান না। তারা প্রচলিত পদ্ধতির নির্বাচন চায়, যাতে করে কালো টাকার সন্ত্রাসী মালিক যারা গডফাদার তাদেরকে বিভিন্ন নির্বাচনী এলাকার দায়িত্ব দিয়ে যাতে করে তারা নির্বাচনে জোর করে ভোটের ফলাফল নিজের পক্ষে নিয়ে আসতে পারে। এই জন্যই তারা প্রচলিত পদ্ধতিতে নির্বাচন চায়। একজন ভোটার যদি 43% ভোট পায়, তাদের যে ভোটের যে সংখ্যা, আর একজন যদি 45% পায়, তাদের যে ভোটের সংখ্যা, গোটা বাংলাদেশের সমস্ত ভোট যোগ হবে সেই দলের ভোটের পক্ষে। বিভিন্ন দলের গোটা বাংলাদেশের ভোট যোগ হয়ে তাহলে এখানে আনুপাতিক হারে সদস্য সংখ্যা দেওয়া হবে, কেন্দ্র থেকে তালিকা দেওয়া হবে। এই তালিকা প্রত্যেকটি রাজনৈতিক দল ঠিক করবে কাকে কিভাবে দেবে। পদ্ধতি নিয়ে আলোচনা করা যেতে পারে, প্রক্রিয়া নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু পিআর পদ্ধতি প্রায় 90টি দেশে নির্বাচন হচ্ছে পিআর পদ্ধতিতে। তার মধ্যে শুধুমাত্র পিআর রয়েছে প্রায় 40 থেকে 50টি রাষ্ট্রে পৃথিবীতে। অথচ আমরা এখনো পিআর পদ্ধতি বুঝি না, পিআর পদ্ধতি বুঝি না। এই পদ্ধতি ইলেকশন হলে এই হবে ওই হবে, বহু কথা বলা হচ্ছে। আমরা আমাদের 7 দফা দাবির মধ্যে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সংস্কার এবং করার আমরা দাবি জানিয়ে আসছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আগামী 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে জাতীয় সমাবেশের আহ্বান করা হয়েছে। সেই সমাবেশকে সফল করার জন্য নিশ্চয় পেশাজীবী অঙ্গনে আপনারা নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করছেন। আপনাদের আমরা প্রত্যেকজন প্রথম শ্রেণীর জনশক্তি রোকমকে একটা টার্গেট দিয়েছি, আমরা কর্মীদেরকে একটা টার্গেট দিয়েছি। আমরা ইউনিট, ওয়ার্ড, রোকন কর্মী, সমর্থক সবাই মিলে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর মধ্য দিয়ে সর্বশক্তি আমরা নিয়োগ করে আমাদের সময়, শ্রম, মেধা, প্রতিভা, অর্থ সম্পদ যা আছে সবকিছুকে আমরা কাজে লাগিয়ে আগামী 19 জুলাই জাতীয় সমাবেশকে সফল করার আমরা বাস্তবায়ন করতে চাই। প্রিয় ভাইরা আমার, আমরা বাস্তবায়ন করতে চাই। প্রিয় ভাইরা আমার, পেশাজীবী হিসাবে প্রত্যেকটি পেশাজীবীর অঙ্গন হচ্ছে গোটা মহানগরী ব্যাপী। সুতরাং এখানে শুধুমাত্র জামায়াত ইসলামীর কর্মী সমর্থক নয়, আমরা আমাদের সুধী শুভাকাঙ্ক্ষী সাধারণ মানুষ, বিভিন্ন সচেতন রাজনৈতিক দলের কর্মী সমর্থক, যারা আগামী দিনে সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ চায়, যারা আগামী দিনে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ চায়, যারা আগামী দিনে বসবাসের উপযুক্ত একটি বাংলাদেশ চায়, যারা আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ চায়, যারা আগামী দিনে ন্যায় বিচারের বাংলাদেশ চায়, যারা আগামী দিনে ইনসাফের বাংলাদেশ চায়, যারা আগামী দিনে আধুনিক, উন্নত, বসবাসযোগ্য, প্রশান্তির বাংলাদেশ চায়, সব শ্রেণী পেশার মানুষকে ওই 19 জুলাই মহাসমাবেশে, জাতীয় সমাবেশে অংশগ্রহণের জন্য আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে এবং সকল মানুষের কাছে
ব্যক্তিগত উদ্যোগে কাজ করবেন, সাংগঠনিক উদ্যোগে কাজ করবেন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ফ্ল্যাট এবং বিল্ডিং এ যারা বসবাস করে, আত্মীয় স্বজন এবং দেশপ্রেমিক জনগোষ্ঠী, তাদের কাছে আপনাদের দাওয়াত পৌঁছাতে হবে। বাংলাদেশে ঢাকা মহানগরী দক্ষিণে 1,20,00,000 মানুষ বসবাস করে। 1,20,00,000 মানুষের সবার কাছে আমরা একবার নয়, দুইবার নয়, আমরা প্রতিদিনই 3 বার করে দাওয়াত পৌঁছাতে চাই। পেশাজীবী হিসাবে, পেশাজীবী অঙ্গনের বাইরেও আপনাদের সাধারণ মানুষের সাথে সম্পর্ক আছে, আত্মীয়তা আছে, বন্ধুত্ব আছে এবং পরিচিতি আছে, আমাদের শুভাকাঙ্ক্ষী আছে। সবার কাছে আমাদের 19শে জুলাই আহ্বান পৌঁছে দিতে হবে, বারবার পৌঁছে দিতে হবে, অসংখ্যবার পৌঁছে দিতে হবে এবং এমন একটা পরিস্থিতি আমরা তৈরি করব যাতে করে 19শে জুলাই ঢাকা মহানগরী একটা জনসমুদ্রে পরিণত হয়। 54 বছরের বাংলাদেশ যা দেখায়, 19শে জুলাই শহীদ উদ্যানে আমরা জাতীয় সমাবেশের মাধ্যমে এদেশের জনগণের কাছে তাই আমরা উপস্থাপন করতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, সেই জন্য সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আজকে যারা প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এখন থেকে 19 তারিখ পর্যন্ত আমাদের এই যে সমাবেশ, এই সমাবেশ দেশ রক্ষার সমাবেশ। এই সমাবেশ 24শে জুলাই আগস্ট আন্দোলনের চেতনাকে ধারণ করার সমাবেশ। এই সমাবেশ 24শে জুলাই আগস্টের যে চেতনা, সেই চেতনাকে বাস্তবায়নের সমাবেশ। এই সমাবেশ এদেশের 18 কোটি মানুষের স্বপ্ন পূরণের সমাবেশ। এই সমাবেশ আগামী দিনে বাংলাদেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরির সমাবেশ। এই সমাবেশ আগামী দিনে বাংলাদেশ তার পথ কোন দিকে হবে, বাংলাদেশের জনগণ কোন দিকে অগ্রসর হবে, বাংলাদেশের 18 কোটি মানুষ আগামী দিনে কাদেরকে বেছে নেবে দেশ এবং জাতিকে পরিচালনার জন্য, কাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেবে, সেটি নির্ণয় করার জন্য একটা মাইল ফলক সমাবেশ হবে 19শে জুলাই শহীদ উদ্যানে। ইনশাআল্লাহ আমাদের সমাবেশ শুধু আমাদের জন্য নয়, আমাদের সমাবেশ শুধু জামাত ইসলামের জন্য নয়, আমাদের সমাবেশ হচ্ছে আগামী দিনের স্বাধীনতার সার্বভৌমত্বকে সুরক্ষার জন্যই জামাত ইসলামী বাংলাদেশ একটা শক্তি, সেই শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জন্যই আমাদের 19শে জুলাই জাতীয় সমাবেশ। সুতরাং এইটি আমাদের জনগণকে বোঝাতে হবে এবং আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করছে এবং বাংলাদেশ জামাত ইসলামের সেই লক্ষ্য পূরণের জন্য এই সমাবেশকে একটা ঐতিহাসিক গণজাগরণ তৈরির মাধ্যম হিসাবে আমরা গ্রহণ করে নিব এবং তার ঢেউ গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, শেষ কথা বলতে চাই যে আসুন আজকে থেকে আমাদের একদম আমাদের ব্যবসায়িক কার্যক্রম একদম যতটুকু না করলে নয়, আমাদের চাকরির দায়িত্ব যতটুকু রয়েছে ঠিক ততটুকু আমরা যতটুকু সম্ভব পালন না করলে নয়, সেগুলো করে আমরা আমাদের ব্যক্তিগত পারিবারিক সামগ্রিক কার্যক্রমকে আমরা কমিয়ে এনে আমাদের 19শে জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নের জন্য আমাদের সময়, শ্রম, মেধা, প্রতিভাকে আমরা কাজে লাগাবো। আমরা সোচ্চার থাকবো, আমরা অনলাইনে সোচ্চার থাকবো, সোশ্যাল মিডিয়ায় সোচ্চার থাকবো, আমরা ফোনের মাধ্যমে ভূমিকা রাখবো, আমরা সরাসরি প্রতিদিনই মাঠে নেমে লিফলেট বিতরণের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছে দেব, পেশাজীবীদের কাছে আমরা পৌঁছে দেব। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে যার যে পেশা রয়েছে সেই পেশার সাথে সংশ্লিষ্ট সমস্ত প্রতিষ্ঠানে বডি ইনভলভ হয়ে
বডিলি উপস্থিত হয়ে আমরা মানুষের কাছে বারবার আমরা দাওয়াত দেব এবং 19শে জুলাই জাতীয় সমাবেশকে সফল করার জন্য একটা গণজাগরণ আমরা 19শে জুলাইয়ের আগে রাজধানীতে তৈরি করতে চাই, যে গণজাগরণের ঢেউ গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং সেই দিন গোটা রাজধানী হবে জামাত ইসলামী বাংলাদেশের স্টেজ এবং গোটা বাংলাদেশ জামাত ইসলামের দিকে তাকিয়ে থাকবে ইনশাআল্লাহ। এই ধরনের একটি পরিবেশ তৈরির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বড় মজবুত দল। এই দলের প্রতি ইতিমধ্যে জনগণের যে আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে, সেই আস্থা এবং ভালোবাসাকে আগামী দিনে শক্তিতে রূপান্তরিত করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করবো ইনশাআল্লাহ। এই জন্য 19শে জুলাই সমাবেশকে সর্বতোভাবে জাতীয় সমাবেশকে সর্বতোভাবে সফল করার জন্য আমরা আমাদের প্রচেষ্টার পাশাপাশি আমরা আল্লাহ সাহায্য চাইব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আয়োজনটিকে সফল করেন, সার্থক করেন, নিরাপত্তা দান করেন এবং পাশাপাশি যাতে করে একটি সফল জাতীয় সমাবেশ বাস্তবায়নের জন্য যে অনুকূল পরিবেশ দরকার, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বৃষ্টি বাদলের দিনে সেই ধরনের একটি ইতিবাচক একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন যেন তৈরি করে দেন, সেই জন্য আমাদের প্রচেষ্টার পাশাপাশি আমাদের দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টাকে শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য কবুল করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।